আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর চতুর্থ অধ্যায় আপন আলোয় হই আলোকিত এর বিভিন্ন সেশনে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আমরা চলে আসলাম 42 নম্বর পেজে। এখানে দুইটা ঘটনা দেওয়া আছে। প্রথমেই আমরা ঘটনা দুটো পড়ব। ঘটনা 1, গ্রামের এক স্কুলে ফ্রেঞ্চি নামের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে আসে, নিজের সম্পর্কে সে খুবই সচেতন, পড়ালেখাও ভালো। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। প্রতিদিন সে হেঁটে স্কুলে আসা যাওয়া করে। প্রাত্যহিক সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে। একসময় দেখা গেল প্রায় সবসময় তার স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে, আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকের নজরে পড়ে যায়। একদিন ফ্রেঞ্চির শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞেস করে তার দেরি করে স্কুলে পৌঁছার কারণ জানতে পারেন। তার এলাকার এক বখাটে ছেলে তাকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করে, মানে টিজিং করে, কথা বলতে চায়, বিভিন্নভাবে ভয় দেখায়। এজন্য সে ঘুরে পথে আসে, মানে অন্য পথে আসে। কথাগুলো বলে সে কাঁদতে থাকে এবং শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে। এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে রূপক একজন মেধাবী ছাত্র। সে যে স্কুলে পড়ালেখা করে, শিক্ষার্থী শিক্ষক সবাই তাকে এক নামে চেনে। তবে কিছুদিন ধরে তাকে অন্যমনস্ক দেখা যায়। বিদ্যালয়েও অনিয়মিত থাকছে। শ্রেণী কার্যক্রমের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। রূপকের শ্রেণী শিক্ষকের মনে একটু খটকা লাগলো। তিনি রূপককে ডেকে জিজ্ঞেস করলেন। রূপক তেমন ভালো কোনো উত্তর দিল না। শেষে বাধ্য হয়ে শ্রেণী শিক্ষক তার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারলেন। রূপক বাড়িতে তার মায়ের মোবাইল ফোন দিয়ে সারাক্ষণ গেম খেলে। মোবাইল ফোনে গেম খেলার আসক্তি থেকে কোনোভাবেই তার মা বাবা তাকে বিরত রাখতে পারছে না, আর এ ব্যাপার নিয়ে বাড়িতে অনেক অশান্তি সৃষ্টি হয়ে থাকে। তো এটা হচ্ছে 2টা ঘটনা আমরা পড়লাম। এখন উপরে ঘটনাগুলো পড়ে কি মনে হলো? এখন যেটা মনে হলো সেটা হচ্ছে এমন হয়রানি, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ঘটনা আমাদের নিজেদের পরিবারে কিংবা আশেপাশে ঘটে থাকে, তাই না? তো এরকম ঘটনা যদি ঘটে তো আমরা অবশ্যই পরিবারের সাথে শেয়ার করব, অথবা শিক্ষকদের সাথেও শেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমরা নিচের দিকে চলে আসলাম 43 নম্বর পেজে। 43 নম্বর পেজে আমাদের বলা হয়েছে এবার দলে বসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করো। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করো বলতে আমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তো সেইটাকে আমাদের শেয়ার করতে বলা হয়েছে। তো দেখো এখানে 43 নম্বর পেজ, দলে বসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করি। নমুনা উত্তর, নিজের বা অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমরা এইভাবে লেখাটা শুরু করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে লেখাটা শুরু করতে পারি। এখন এখানে দেখো কি লেখা। গ্রীষ্মের ছুটিতে একবার আমি আমার খালার বাড়িতে বেড়াতে যাই। আমি ও আমার খালাতো বোন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটি বাড়িতে অনেক ভিড় দেখে আমরা কৌতূহলী হয়ে ওই বাড়িতে গেলাম। দেখলাম একটি মেয়ে আত্মহত্যার চেষ্টা করতে চেয়েছিল বলে ঘটনাটি দেখতে মানুষ ভিড় করেছে। সেখানে একজন মহিলা মেয়েটির আত্মহত্যার চেষ্টা করার কারণ সম্পর্কে বলেন। কয়েকদিন আগে মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু বখাটে ছেলে তাকে অ্যাসিড নিক্ষেপ করে। তার আগে অনেকদিন যাবৎ মেয়েটিকে তারা উত্ত্যক্ত করায় তার বাবা ছেলেগুলোকে সচেতন করেছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানিয়েছে। ফলে তাদের পরিবার শাসন করায় ছেলেগুলো মেয়েটি ও তার পরিবারের উপর আরো রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে একদিন মেয়েটিকে অ্যাসিড নিক্ষেপ করে। অ্যাসিড নিক্ষেপ করার কারণে মেয়েটির মুখের অর্ধেকাংশ ঝলসে যায়। উক্ত ঘটনায় মানসিক এবং শারীরিকভাবে মেয়েটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ওই সময়ে মেয়েটির পরিবার তাকে উদ্ধার করে। মেয়েটির এই করুণ কাহিনী শুনে আমার খুবই খারাপ লাগে। মনে মনে চিন্তা করলাম উক্ত পরিস্থিতিতে যদি আমি পড়তাম তাহলে আমার কি না হতো, তাই না? তো দেখো এরকম যদি কোনো ঘটনা তোমার জানা থাকে বা থাকে তো তুমি সেটা লিখবা। আমি এটা নমুনা উত্তর তোমাকে সরবরাহ করলাম। তো এরপরে কি করতে হবে? প্রাপ্ত তথ্য ব্যবহার করে পোস্টার তৈরি ও প্রদর্শন করতে হবে। তো আমাদের একটা পোস্টার তৈরি করতে হবে এবং সেই পোস্টারটা প্রদর্শন করতে হবে। ঠিক আছে, এখন পোস্টার কিভাবে তৈরি করবা তোমরা তো নিশ্চয় জানো। সেটা হচ্ছে ক্যালেন্ডারের যে পেছনের যে থাকে
ক্যালেন্ডার, পুরাতন ক্যালেন্ডারের পেছনে যে সাদা অংশ থাকে, সাদার যে পৃষ্ঠা থাকে, ওটা তোমরা ক্যালেন্ডার হিসেবে, পোস্টার হিসেবে ব্যবহার করতে পারো। তবে বিভিন্ন ডিজাইন করে সুন্দর করে লিখতে হবে। তো কিভাবে পোস্টার করে আমরা কি লিখবো, এইরকম ভাবে একটা পোস্টার আমরা তৈরি করতে পারি। দেখো পোস্টার তৈরি, যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ, এরকম করে আমরা পোস্টার লিখবো। হেডলাইনটা, পোস্টারের যে হেডলাইনটা সেটা এইভাবে আমরা দিতে পারি। এরপরে কি লিখবো দেখো, ধরন, অ্যাসিড নিক্ষেপ, নেশা দ্রবণ, চাঁদাবাজি, ইফটিজিং ইত্যাদি যাদের সাথে ঘটে, কি বিশেষ করে কিশোর কিশোরীদের সাথে ঘটে থাকে। কারণ দরিদ্রতা, অস্থিতিশীল সামাজিক পরিবেশ, ধর্মীয় নৈতিক শিক্ষার অভাব এবং পারিবারিক কলহ। প্রভাব, পড়াশোনা এবং দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে, ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পড়ে, সামাজিক নিরাপত্তা ব্যাহত হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। ফলাফল হচ্ছে মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়, সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না এবং পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তো এইভাবে হচ্ছে আমরা পোস্টার তৈরি করতে পারি। এরপর আমরা 44 নম্বর পেজে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল, এই যে আমাদের একটা ছক দেওয়া হচ্ছে, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। তো 44 নম্বর পেজের এই ছকটা হচ্ছে এটা, আমরা এইভাবে ছকটা পূরণ করব। ঠিক আছে, প্রথমে দেখো এখানে যৌন হয়রানি ও সহিংসতামূলক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। 1 নম্বর, পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করে, অনেক সময় কি পোশাক পরলাম তাই নিয়ে কথা বলে। প্রভাব, স্বাধীনভাবে চলাফেরার বাধা সৃষ্টি করে এবং ফলাফল হচ্ছে পোশাক পরার স্বাধীনতা খর্ব হওয়ায় ইচ্ছে মতো পোশাক পরতে পারে না। আসলে ইচ্ছা মতো পোশাক পরা উচিত না, কারণ পোশাক পরতেছি কি পরতেছি এটাও আমাদের দেখতে হবে। আসলে যদি আমরা সেরকম অশালীন কোনো পোশাক পরি তাহলে তো মানুষের দিকে চোখ যাবে। তো এই দিক থেকে অবশ্যই আমাদের নিজেদেরকে একটু সেফ থাকতে হবে। 2 নম্বর, অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ, ছবি বা ভিডিও দেখানোর চেষ্টা করছে। প্রভাব হচ্ছে ব্যক্তি মানবাধিকার এবং ব্যক্তিত্বের ক্ষতি হয়েছে। ফলাফল হচ্ছে সামাজিক স্থিতি, সম্মান এবং মর্যাদা কমছে। 3 নম্বর, অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করছে, ভয় আতঙ্কের কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর, বিষণ্ণতা, এই যে ফলাফল আর কি, বিষণ্ণতা, দুশ্চিন্তা, অস্থিরতা, আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। 4 নম্বর, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে কৌতুক ছড়া, গান বা উপহাস করার চেষ্টা করা। অনেকে বখাটে ছেলেরা, মেয়েরা যখন যায় তখন এই খারাপ খারাপ কথা বলে। তো এই ক্ষেত্রে প্রভাব হচ্ছে ব্যক্তিগত ও যৌন সম্পর্কে বিদ্রূপ প্রভাব পড়েছে। ফলাফল হচ্ছে বখাটেদের অত্যাচার থেকে রক্ষা পেতে বিকল্প রাস্তা ব্যবহার করায় দূরত্ব বৃদ্ধি পেয়েছে। তারপরে 5 নম্বর, বিদ্যালয়ের নোটিশ বোর্ড, বেঞ্চ, বাথরুমের দেওয়ালে যৌন ইঙ্গিতপূর্ণ অপমানজনক কিছু লেখা থাকে। বাথরুমে যে দেখবা যে অনেক খারাপ খারাপ কথা লেখা থাকে, ছেলেরা বা যারা খারাপ এই ধরনের লেখা লেখে থাকে। বিদ্যালয়ের সহপাঠীদের সাথে কাছে হাসি ঠাট্টার সম্মুখীন হয়েছে। লজ্জা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে। 6 নম্বর, প্রাতিষ্ঠানিক ও পেশাগত ক্ষমতা ব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপন করেছে, মানে জোর, যেটাকে ধর্ষণ বলা হয়। দীর্ঘদিন ভয় এবং মানসিক চাপের মধ্যে সময় পার করছে, চাকরি ছাড়তে বাধ্য হয়েছে। তো এইভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারি। আমাদের এই ছকটা পূরণ করতে বলা হয়েছিল, তা আমরা ছকটি পূরণ করলাম। এরপর আমরা চলে যাব সরাসরি, এগুলো আমরা রিডিং পড়ে নেব। 46 নম্বর পেজে দেখো, 46 নম্বর পেজের লাস্টে এখানে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমার ভাবনা, মানে আমরা কি কি কাজ করতে পারি এটা। ঠিক আছে, এটার উত্তরে আমরা চলে আসলাম। না বলতে শিখতে হবে, অর্থাৎ কেউ যদি কোনো প্রস্তাব দেয় বা খারাপ সম্পর্কে আহ্বান করে সেটি আমাদের পছন্দ নয়, সেক্ষেত্রে দৃঢ়ভাবে না বলবো। নির্যাতনকারীরা সুযোগ খুঁজে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে, এমন ব্যক্তিদের সাথে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। নিপীড়নের মুখোমুখি হলে জোরে কথা বলে অথবা চিৎকার দিয়ে আশেপাশের মানুষকে অবগত করে প্রতিহত করার চেষ্টা করব। তারপরে মা বাবা, ভাই বোন ও নির্ভরযোগ্য আত্মীয় ছাড়া কারো কাছ থেকে না জেনে উপহার, ফুল, মিষ্টি, চকলেট ইত্যাদি গ্রহণ করা যাবে না। তারপরে লাস্টেটা হচ্ছে কেউ যৌন হয়রানি বা সহিংসতার চেষ্টা করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী, শিক্ষক এমনকি পুলিশের সহায়তা চাইতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা 46 নম্বর পেজের এই কাজটি করে ফেলতে পারি। এরপর আমরা 47 নম্বর পেজে চলে আসলাম। 47 নম্বর পেজে যে বিষয়গুলো মনে রাখা খুব জরুরি, এইটা আমাদের পূরণ করতে হবে। তো এটা আমরা পূরণ করব, যে বিষয়গুলো মনে রাখা জরুরি। 1 নম্বর, এগুলো তো দেওয়া আছে কয়েকটা। ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি, নিপীড়ন বা সহিংসতার শিকার হতে পারে।
ছেলেরাও হতে পারে, মেয়েরাও হতে পারে। বিদ্যালয়ে, পরিবারে, আত্মীয় স্বজনে অপরিচিত ব্যক্তি দ্বারা যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার শিকার হতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার শাস্তিযোগ্য অপরাধ 109, তারপর 999, 333 হেল্পলাইন গুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যাবে। ঠিক আছে, যদি কেউ এরকম যৌন নির্যাতন করে থাকে বা যৌন হয়রানি করে থাকে, তাহলে আমরা আইনিভাবে এই সমস্ত জায়গায় ফোন করে, এখন তো ফোনের সময়, ফোন করেই সাথে সাথে আমরা সাহায্য পেতে পারি। ঠিক আছে, তারপরে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিদ্যালয়ে যৌন হয়রানি বা অশোভন আচরণের শিকার হলে বিশ্বস্ত শিক্ষক বা শিক্ষিকাকে প্রথমে বিষয়টি জানিয়ে প্রতিকার চাইতে হবে। অপরিচিত নির্জন কোনো স্থানে বন্ধুদের সাথে যাওয়া যাবে না। ওই যে অপরিচিত কোনো কারোর সাথে নির্জন জায়গায় অবশ্যই যাওয়া যাবে না, ওখানেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যৌন হয়রানি বা সহিংসতামূলক আচরণের শিকার হয়ে পদক্ষেপ না নিলে পরবর্তীতে আবার এমন আচরণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। নিজেদের মোবাইলে গোপন বা অশালীন ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত রাখবো। অনেক সময় আমরা নিজেদের অশালীন বা নিজেদের মোবাইলেই গোপন কোনো জিনিসের ছবি রাখি, আমরা অনেক সময় তুলি এরকম। তো এগুলো অনেক সময় মোবাইলটা হারিয়ে যায়, অথবা কেউ তোমার মোবাইলটা যদি ব্যবহার করে, তুমি হয়তো বা ছবি তুলেছো, তোমার ফোনে এটা আছে, তোমার মনে নাই, তারপর অন্যরা কেউ নিয়ে সেটা নিয়ে তোমার সাথে ব্ল্যাকমেইল করতে পারে। ঠিক আছে, তো এগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর আমরা 49 নম্বর পেজে চলে আসলাম। 48 নম্বর পেজটা নিজে পড়বা। 49 নম্বর পেজে সুরক্ষায় আমার কাজ 1, নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল। তো আমরা কিভাবে করতে পারি? 1 নম্বর, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর, অপরিচিত ও নির্জন কোনো স্থানে কারোর সাথে যাওয়া থেকে বিরত থাকতে হবে। নিজের মোবাইল ফোনে গোপন বা অশালীন কোনো ছবি বা ভিডিও ধারণ করব না। 4 নম্বর, জরুরি সেবার মাধ্যমগুলো জেনে রাখবো। 5 নম্বর, বিদ্যালয়ে, পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ করার চেষ্টা করলে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। ব্যক্তিগত ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করব না। ব্যক্তিগত ছবি অনেকে করে কি, নবম শ্রেণীতে পড়ে বা নিচের ক্লাসও পড়ে, তাদের বয়ফ্রেন্ড থাকে, এই বয়ফ্রেন্ড তো রাখা যাবে না, আবার গার্লফ্রেন্ডও রাখা যাবে না। ঠিক আছে, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। অনেকে করে কি, বয়ফ্রেন্ডকে তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেয়। তো পাসওয়ার্ড দিয়ে দিলে অনেক সময় সে তাকে ব্ল্যাকমেল করতে পারে যে তুমি যদি আমার সাথে এরকম না করো, তাহলে আমি তোমার এরকম খারাপ ছবি দিয়ে দেবো বা তোমার নামে এরকম বদনাম করব। ঠিক আছে, এইগুলো কখনোই করা যাবে না। ঠিক আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। তারপরে প্রশ্নটা, এই যে নিচেরটা, যেটা নিচে শক্তি, কেউ যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার শিকার হলে যা করবা, তোমরা যা করতে পারো, 109, তারপরে 999, 333 হেল্পলাইনে যে কোনো একটি নম্বরে কল দিয়ে আমরা আইনি সহায়তা নিতে পারি। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র কেউ এরূপ আচরণের শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যৌন হয়রানি প্রতিরোধে কমিটিকে জানাতে হবে। যদি বিদ্যালয়ে কোনো স্টুডেন্ট অন্য স্টুডেন্টকে এরকম যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে, তো আমরা চাইলে টিচারদের বা হেড স্যারের কাছে বা শ্রেণী শিক্ষকের কাছে এটা বলে দিতে পারি। পরিবার, আত্মীয় স্বজনের কাছে যৌন হয়রানি, নিপীড়ন বা সহিংসতার শিকার হলে বিশ্বস্ত অভিভাবককে প্রথমে বিষয়টিকে জানিয়ে প্রতিকার চাইতে হবে। ঠিক আছে, মানে পরিবারের যদি কেউ তোমাকে এরকম যৌন হয়রানি করে, মনে করো তোমার চাচাতো ভাই বা চাচাতো বোন বা এরকম থাকে না, অনেক সময় তো চাচারা অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। তো ঠিক আছে, তো এই ক্ষেত্রে হলে যারা তোমার বিশ্বস্ত মা বাবা, এদের কাছে তোমরা এই বিষয়ে প্রতিকার চাইতে পারো। 50 নম্বর পেজে দেখো, এখানে আমাদের একটা ছক পূরণ করতে হবে, ঝুঁকিপূর্ণ আচরণ। এখানে আমাদের এবার তাহলে দেখে নি কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই, যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই। এর মধ্যে যে 4টি কিশোর কিশোরীরা জড়িয়ে পড়েছে বলে আমাদের কাছে মনে হয়, নিচের ঝুঁকিপূর্ণ আচরণ ছকে সেটা উল্লেখ করতে হবে, এখানে সেটা আমাদের উল্লেখ করতে হবে। তো এটার উত্তর আমরা চলে আসলাম, এটা হচ্ছে 50 নম্বর পেজের ঝুঁকিপূর্ণ আচরণের ছক। এখানে 1 নম্বরটা আমরা লিখতে পারি এরকম, যে মোবাইল ফোনে পাবজি, ফ্রি ফায়ার সহ বিভিন্ন খেলার আসক্ত হওয়া। তো যদি আসক্ত হয়ে পড়ি তাহলে কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ আচরণ হবে। 2 নম্বর, টিকটক, রিলস ভিডিও, তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত হওয়া, কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কাজ
4 নম্বর হচ্ছে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা, মাদক দ্রব্য গ্রহণ, জুয়া খেলায় নিজেদের সক্রিয় রাখা। এই সমস্ত হচ্ছে 4টা কাজ। তো আমরা এইভাবে কি করতে পারি, এই ছকটা পূরণ করে ফেলতে পারি। এরপর আমরা পরে পৃষ্ঠায় চলে আসলাম। 51 নম্বর পেজে বলা হচ্ছে যেসব ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা এবং আসক্তি তৈরি হতে পারে সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে ছকে। তো এইভাবে দেখো 51 নম্বর পেজের উত্তর এটা। 1 নম্বর বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো এবং অকারণে আড্ডা দেওয়া, এটা একটা খারাপ বিষয়। 2 নম্বর পাড়ার বখাটে ছেলেদের সাথে বন্ধুত্ব করা। বখাটে ছেলেফেলে যারা রয়েছে, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, এই সমস্ত ছেলেফেলের সাথে একদম মেশা যাবে না। মোবাইলে অনেক বেশি সময় ব্যয় করা এবং রাতে জেগে মোবাইল ফোন ব্যবহার করা। একদম তোমরা 10টা 11টা বা 11:30টার ভিতরে তোমরা পড়াশোনা কমপ্লিট করে ঘুমায় পড়বা, শেষ রাত্রে তোমরা উঠবা। তারপরে বন্ধুদের প্ররোচনায় মাঝে মাঝে ধূমপান করা এবং জুয়া খেলার অনুরূপ ভাবে বাজি ধরা। এখন তোমাদের বয়সী অনেকে রয়েছে, ধূমপান করো, গাঁজা খাও, মদ খাও, এগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। তারপরে এরপরের কাজটা ঠিক এরপরের পৃষ্ঠায় দেখো, সুরক্ষায় আমার কাজ 2। তো সুরক্ষায় আমার কাজ 2 এখানে আমরা উল্লেখ করতে পারি যেগুলো এখন দৈনন্দিন কাজ, পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমের সময় ব্যাঘাত হয়, এর কোনো কাজ বা আচরণ করব না। 2 নম্বর বন্ধুদের সাথে অকারণে সময় কাটানো বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকব। বন্ধুদের কথায় প্ররোচিত হয়ে ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকব। শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কাজ করা বা আচরণ করব না, এটা আমরা করব না। এরপরে ঠিক তারপরে পেজে দেখো, এখানে ওই পেজে আর কি সহপাঠী, বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ আমরা নিতে পারি সেটা হচ্ছে 1 নম্বর সহপাঠী বা বন্ধু বা অন্য কেউ যদি ঝুঁকিপূর্ণ আচরণ করলে প্রথমে এর ক্ষতিকর ও বা হচ্ছে নেতিবাচক দিকগুলো সম্পর্কে তাদের জানানোর চেষ্টা করব। সহপাঠী বা বন্ধুর পরিবারের সদস্য, প্রতিবেশীদের মধ্যে বিশ্বস্ত কেউ, শিক্ষকের অথবা স্থানীয় সেবাদানকারী সংস্থা, জরুরি সেবাদানকারী সংস্থার কাছ থেকে সহায়তা নিব। তারপরে পরিবারের সদস্যদের সাথে বেশি বেশি সময় কাটানোর পরামর্শ দিব এবং সুস্থ বিনোদন যেমন ছবি আঁকা, তারপরে শিক্ষামূলক অনুষ্ঠান দেখা, ব্যায়াম করা, বই পড়া ইত্যাদি নিয়োজিত থাকতে বলবো। নামাজ পড়া, কুরআন মাজিদ পড়া, এইগুলো আমরা লিখতে পারি এখানে, ঠিক আছে। এরপরে 52 নম্বর পেজ শেষ। 53 নম্বর পেজের এখানে আমাদের সুরক্ষা টিমের পরিকল্পনা একটা ছক দেওয়া হয়েছে। এখানে 53 নম্বর পেজ এবং 54 নম্বর পেজে একটা ছক, কিন্তু তো একটাই পূরণ করতে হবে। দেখো 53 নম্বর সুরক্ষা টিমের পরিকল্পনা। তো আমরা এখানে দেখো 2টা অংশ, এই যে প্রথমে 53 নম্বর পেজে এটা, 54 নম্বর পেজে আছে এটা, মানে 2টা মিলে কিন্তু একটা। আবার বললেন যে এটা 2টা ছক, একটা কেন, 2টা মিলে কিন্তু একটাই ছক, ঠিক আছে। দেখো বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ এবং আমার দায়িত্ব। যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। শিক্ষার্থীদের জন্য যৌন নিপীড়ন এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। হেল্পলাইনের সহায়তা কিভাবে নিতে হবে সে সম্পর্কে সহপাঠীদের জানাবো। তারপরে সচেতনতা বৃদ্ধির জন্য দলগতভাবে মঞ্চ নাটক প্রদর্শন করব। অভিভাবকরা যেন সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে বিষয়টা সচেতন থাকতে হবে। যৌন নিপীড়ন এবং সহিংসতার ব্যাপারে তাদের সহযোগিতা চাইতে হবে, তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার দায়িত্ব হচ্ছে নিপীড়নের মুখোমুখি হলে চিৎকার বা জোরে কথা বলে আশেপাশের কাউকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে হবে। কেউ যৌন নিপীড়ন বা সহিংসতার আচরণ করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী বা শিক্ষকের সহায়তা চাইতে হবে এবং সরাসরি না বলতে শিখতে হবে। কেউ কোনো কুপ্রস্তাব দিলে না, আমি এটা করতে পারবো না। ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির কারণগুলো চিহ্নিত করে প্রচারণা চালাতে হবে। ঝুঁকিপূর্ণ আচরণ নেতিবাচক দিকগুলো জানানোর চেষ্টা করতে হবে। নেশা জাতীয় দ্রব্যের ধারণা দিব এবং কুফলগুলো নিয়ে আলোচনা করব। অভিভাবকদের জন্য অভিভাবকরা সন্তানের সাথে বেশি বেশি যেন সময় কাটায় তার পরামর্শ প্রদান করতে হবে। ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তির লক্ষণগুলো দেখলেই যে সেই অনুযায়ী যেন ব্যবস্থা নেন তার পরামর্শ দিতে হবে। আর বন্ধুদের সাথে অকারণে আড্ডা দেওয়া এবং সময় কাটানো থেকে বিরত থাকতে হবে। শরীর এবং মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কাজ করা যাবে না। দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা, খেলাধুলা নিয়ম মেনে করতে হবে। তারপরে পেজে দেখো, এটা হচ্ছে 56 নম্বর পেজের কাজ। ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ, আমরা কি কি কাজ করতে পারি। তো যে কাজ করতে পারি, পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা, কিভাবে তা মোকাবেলা করেছি, কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, থাকলে
কি ধরনের? 1 নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তির কারণগুলো চিহ্নিত করে সচেতনতামূলক প্ররোচনা চালিয়েছি। কাজগুলো করতে বেশ ভালো লেগেছে। সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তি থেকে অনেক রক্ষা পাবে যা সুস্বাস্থ্যের চর্চায় ভূমিকা রাখবে। না, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। প্ররোচনা চালানোর জন্য শিক্ষক এবং সহপাঠীদের প্রয়োজন। তারপরে 2 নাম্বার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছি। এই কাজটি অনেক সতর্কতা অবলম্বনের মাধ্যমে করেছি, যা ভালো লেগেছে। বন্ধু নির্বাচনে সচেতন থাকায় তাদের কাছ থেকে কোনো ঝুঁকিপূর্ণ আচরণ পাইনি। হ্যাঁ, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রেখেছি। না, কোনো সহযোগিতার প্রয়োজন হয়নি, নিজেই করেছি। অপরিচিত ও নির্জন কোনো স্থানে কারো সাথে থেকে যাওয়া থেকে বিরত থেকে কাজটি সতর্কতার সাথে করেছি, যা ভালো লেগেছে। এর ফলে আমি অপ্রত্যাশিত কোনো ঘটনা থেকে রক্ষা পেয়েছি। না, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সহযোগিতার প্রয়োজন আছে। অপরিচিত কোথাও যাওয়ার প্রয়োজন হলে অভিভাবকের সহযোগিতার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন কাজকর্ম, খেলাধুলা, পড়াশোনা নিয়ম মেনে করেছি। প্রয়োজনে নিয়ম মানে দৈনন্দিন কাজকর্ম বা খেলাধুলা, পড়াশোনা নিয়ম মেনে চলেছি। এজন্য প্রথমে নিয়ম মানতে কষ্ট হলেও পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়েছে। এটি সুস্থ থাকতে সহায়তা করেছে। না, কোনো সমস্যা হয়নি। না, কোনো সহযোগিতার প্রয়োজনও নেই। এরপর 57 নম্বর পেজে যে শখ, সেই শখটা পূরণ করব। মূল্যায়নের শখ 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। তো পাঠ্যপুস্তকে করা কাজ, এই শখটা আমরা পূরণ করব। এখানে দেখো, স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, নিজের মন্তব্য। তো এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। নিজের মন্তব্যের ক্ষেত্রে রাখবো যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। সহপাঠী বলবে স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে। অভিভাবক বলবে স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে। আর শিক্ষক লিখবেন, ওনারটা পূরণ করা লাগবে না। শ্রদ্ধাশীল আচরণ করেছি, এ বলবে করেছে, অভিভাবক বলে করেছে। আর যদি শিক্ষকের ঘরে তোমাদেরটাই লিখতে বলে তাহলে তাই লিখবা। এই যে এটাই লিখবা, এই যে এখানে যা লিখেছো তাই, ঠিক আছে? অথবা বলবা পাম্প দেও, খুব ভালো, এগুলো করেছে, ঠিক আছে? এরকম। এরপরে সহযোগিতামূলক আচরণ, সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছি, মনোভাব ছিল এবং মনোভাব, এখানে আমরা লিখতে পারি মনোভাব দেখিয়েছে। পাঠ্যপুস্তক কাজের মান, তো কাজের মান ভালো, এখানেও লিখতে পারো কাজের মান ভালো। এরপর 58 নম্বর পেজের কাজ, মূল্যায়ন ছক 2। মূল্যায়নের ছক, বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ এবং ব্যবস্থা ও উদ্বুদ্ধকরণ। তো এখানে আমাদের যে মন্তব্যের এখানে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে 58 নম্বর পেজ। ঝুঁকিপূর্ণ বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ খুঁজে বের করা, সচেতনতা, যে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনা দক্ষতা, অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থায় সহযোগিতার দক্ষতা। নিজের ক্ষেত্রে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে বের করতে সচেতন হয়েছে। দক্ষতার সাথে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ মোকাবেলা ও ব্যবস্থা করেছি। নিজের দক্ষতা থেকে অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহায়তা করেছি। অভিভাবক বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে বের করেছে, ফলে সচেতনতার প্রকাশ ঘটেছে। বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করতে পেরেছি এবং দক্ষতার সাথে অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছি। শিক্ষকের ক্ষেত্রে শিক্ষার্থীরা সচেতন থেকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণগুলো খুঁজে করেছে। সকল শিক্ষার্থী বয়সন্ধিকালীন আচরণ ব্যবস্থাপনার দক্ষতার সাথে সম্পন্ন করেছে। অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনার সহযোগিতা দক্ষতা অর্জন করেছে। তো এই হচ্ছে আমাদের যে ছকটা পূরণ করতে বলা হয়েছিল, এখানে এই ছকটা আমরা পূরণ করলাম, 2 নম্বর ছকটা। তো আলহামদুলিল্লাহ আমরা 58 নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ 4র্থ অধ্যায় পুরোপুরি শেষ করেছি। এরপর 5ম অধ্যায় শুদ্ধচার চর্চা করি, মর্যাদার জীবন গড়ি, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।